এদিকে আজ সংসদের তৃতীয় অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়াবহ অ্যাকশন নিয়েছেন। জামাতের এমপিদেরকে সরাসরি গালিগালাজ করেন। বিএনপি দল এবার সংসদের মধ্যে কঠিন নিষেধাজ্ঞা পেয়েছে। দুর্ভাগ্য আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র এক মাস হল সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। আমরা নিব এবং মেরিটকে আমরা সবসময় দমায় রাখবো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, জামাতের ভিতরে বাইরে, সংসদের ভিতরে এবং বাইরে জামাত বিরাট প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় তারা জেগে উঠবে, রাজপথে নেমে যাবে। দর্শক, দুইটা ঘটনাকে কেন্দ্র করে জামাত রাজনীতি জমাতে যাচ্ছে, এক প্রকার তোলপাড় লাগিয়ে দিতে চাচ্ছে এবং এটা ঘটবে অনিবার্যভাবে। আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সঙ্গত সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। নাকি পর্দার আড়ালে এমন কোনো ডিল হচ্ছে যা আপনার কল্পনারও বাইরে? গোপন টেবিলে আজ তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য সমঝোতার ব্লুপ্রিন্ট, আর এর মাঝেই এমন এক চাল চলেছে যাতে ঘুম হারাম। মনে রাখবেন, রাজনীতিতে যা দেখা যায় তা সত্য নয়, আর যা সত্য তা কখনোই সহজে দেখা যায় না। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়ল এবং বিএনপির এতদিনের যে সংবিধান মারানি সালাউদ্দিনের যুক্তি সব জয় বাংলা হয়ে গেল। বিএনপি দলের সকল পরিকল্পনা এবার জয় বাংলা হয়েছে। এইদিকে আজকে সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির এমপিরা বিশাল ঘটনা ঘটায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মাধ্যমে অসংখ্য কথা তুলে ধরেন এবং জামাতের এমপিদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনমূলক কথা বলেন। দর্শক শ্রোতা, আজকে সংসদ বক্তব্যের মধ্যে এবং সংসদের মধ্যে অনেক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটের মধ্যেও নতুন অনেক আলোচনা সমালোচনা তৈরি হয় এই সংসদের বিষয়ে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, সংসদের বর্তমান অবস্থা বা সংসদে কি কি হয়েছিল সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই গ্রাম বাংলার প্রায় সব সংসদ সদস্যের মনের কথাটা বলেছেন। রংপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি, আমরা আমাদের গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে আমরা অত্যন্ত ভোগান্তির শিকার। আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে একটা অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই। এখন বর্ষাকাল সামনে চলে এসেছে, সেই বর্ষাকালে মানুষেরা তাদের বাড়িতে পর্যন্ত যেতে পারেন। আমি আবার নির্বাচনী এলাকায় দেখেছি এমন কিছু জায়গা রয়েছে চরাঞ্চল, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছাতে গেলে রাস্তার অব্যবস্থাপনার কারণে, রাস্তা না থাকার কারণে সেখানে পণ্যের মূল্যবান কমে আসে, কৃষককে ভোগান্তির মধ্যে পড়তে হয়। আবার সামনে শীতকাল, তখন ধুলাবালিতে মানুষদেরকে কষ্ট করতে হয়। আমি যদি আমার নির্বাচনী আসনের কথা বলি, সেখানে আমার 2টা উপজেলা রয়েছে। কাউনিয়া উপজেলাতে মোট 535 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র 198 কিলোমিটার পাকা করা হয়েছে, আর কাঁচা রাস্তা এখনো আছে 337 কিলোমিটার। পীরগাছা উপজেলায় 842 কিলোমিটার রাস্তা রয়েছে, পাকাকরণ করা হয়েছে মাত্র 291 কিলোমিটার, কাঁচা রাস্তা এখনো 551 কিলোমিটার। অর্থাৎ আমার রংপুর 4 আসনে যে 1377 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মাঝে মাত্র 489 কিলোমিটার পাকাকরণ করা হয়েছে, এখনো 888 কিলোমিটার পাকাকরণ করতে হবে। এর বাইরেও, জরিপের বাইরেও আরো 1000 কিলোমিটারের উপরে রাস্তা রয়েছে। আমার জানতে চাওয়ার বিষয় হলো যে সরকার বিভিন্ন সময় অনেক মেগা প্রকল্প গ্রহণ করে থাকে, যে মেগা প্রকল্পগুলোর মধ্য থেকে দেশ এগিয়ে যায়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার, তারা কি এবার আমাদের স্থানীয় পর্যায়ে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সঠিকভাবে হয়, মানুষেরা যাতে তাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্সটা অন্তত নিয়ে যেতে পারে, সহজে যাতে যাতায়াতটা করতে পারে, সে কারণে রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে পাকাকরণের জন্য মেগা প্রকল্প গ্রহণ করবে কিনা, সেই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। সে সঙ্গে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই গ্রাম বাংলার প্রায় সব সংসদ সদস্যের মনের কথাটা বলেছেন। দুর্ভাগ্য আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র এক মাস হল সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। এবং দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্বে ছিলেন, তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন,
কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এই কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জামাতের ভিতরে বাইরে, সংসদের ভিতরে এবং বাইরে জামাত বিরাট প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় তারা জেগে উঠবে, রাজপথে নেমে যাবে। দর্শক, দুইটা ঘটনাকে কেন্দ্র করে জামাত রাজনীতি জমাতে যাচ্ছে, এক প্রকার তোলপাড় লাগিয়ে দিতে চাচ্ছে এবং এটা ঘটবে অনিবার্যভাবে অতি শীঘ্রই। ভেরি সুন জামাত ইজ রেডি। দর্শক, তোলপাড় লাগিয়ে দিতে জামাতের তেমন কিছু করা লাগবে না। জামাত সফট বিষয় নিয়ে রাজপথে নামবে এবং জনগণের কোনো ডিস্টার্ব করা ছাড়া। আর বিএনপি বেকায়দায় পড়বে বিএনপির মাধ্যমে, জামাত অটো সুফল পাবে। জামাত রাজপথে নামবে জনগণের অধিকার, জনগণ 70% জনগণ যে বিষয়ে কোনো রায় দিয়েছে সে অধিকার বাস্তবায়নের জন্য, দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়নের জন্য। মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য মুখিয়ে আছে, জামাত এই জন্য রাজপথে নামবে। সরকারের পতন, সরকারকে ডিস্টার্ব করা, বাধাগ্রস্ত করা, এইসব কাজ জামাতের কোনো দরকার নেই। এগুলো বিএনপি সরকার যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির হাত ধরে ক্ষমতা এসেছে, তারা জামাতের হাত ছেড়ে দিলেই বিএনপি বুঝবে কত ধানে কত চাল। তো দর্শক, দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত জোট। এখানে জামাত জোট মিন্স জামাত। তো চরমনের কথা আমরা বলি, চরমনায় যদি আবারও তাদের ভুল বুঝতে পেরে তওবা করে এসে জামাত ইসলামীতে বা জামাত ইসলামী জোটে যোগ দেয়, তাহলে তারা রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হতে পারবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভালো করবে। নইলে চরমনের বর্তমান যে অবস্থা, তাতে স্থানীয় সরকার নির্বাচনে তারা ফ্লপ করবে এবং দীর্ঘমেয়াদী রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে এবং চরমনের পলিটিক্যাল লোকজন তারা জামাত ইসলামীতে যোগ দিবে। তো দর্শক, আমার দেশের রিপোর্ট, দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত জোট। হ্যাঁ, সংসদেও সোচ্চার হবে, সংসদের বাইরেও সোচ্চার হবে। এই জন্য 11 দলীয় জোট অলরেডি সব ডিজাইন কমপ্লিট করেছে, পিএজু কমিটি মিটিং করেছে, কোন ধরনের কর্মসূচি কখন দিবে সব ঠিক করা, যার ঘোষণার অপেক্ষা। আর সংসদ কিভাবে জামাত উত্তপ্ত করবে এই দুই ইস্যুতেই তার প্রস্তুতিও জামাত সম্পন্ন করেছে। শিশির মনির এমপিদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, জামাতের সংসদীয় কমিটি দফায় দফায় মিটিং করেছে, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবার খেলা জমে উঠবে এবং আপনারা দেখছেন যে সংসদ জমে উঠছে। সংসদ সদস্যরা, মানে এটা অতীতে ঘটেনি যে পুরো জাতি সংসদের দিকে তাকিয়ে থাকে, সংসদে কি হয় না কি সবাই দেখে, সোশ্যাল মিডিয়া মানুষ সংসদ দেখে লাইভ। এটা কিন্তু অতীতে ছিল না। স্থানীয় সরকার নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এই দুই বিষয় নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করবেন। তো দর্শক, এখানে দেখেন, স্থানীয় সরকার নির্বাচন জামাত সিরিয়াসলি চায়। কেন চায়? জামাতের আত্মবিশ্বাস আছে বলে। আর বিএনপি কেন নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করছে? তাদের আত্মবিশ্বাস নেই বলে। কেন তাদের আত্মবিশ্বাস নেই? তারা তো নিকট অতীতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতা এসেছে, এখন তো ভোট হলে চোখ বুঝে তারা জেতার কথা, কিন্তু তারপরেও কেন তারা নির্বাচন দিতে চাচ্ছে না এবং সবকিছু ঠিকঠাক করে কারচুপির বন্দোবস্ত করে তারপরে নির্বাচন দিবে, প্রশাসকের মাধ্যমে সবকিছু নিজেদের মতো কবজা করে পরিবেশ তৈরি করে তারপরে প্রশাসকের অধীনে নির্বাচন দিবে। এর মানে ক্ষমতা থেকে নির্বাচন, ডাবল ক্ষমতা থেকে। এমনিতেই তো বিএনপি সরকার অধীনে নির্বাচন, আবার সিটি কর্পোরেশন, পৌরসভা, ওগুলোতেও প্রশাসক যেন নিজে নির্বাচন করতে পারে, সব বুঝিয়ে নিচ্ছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে বিএনপি সত্যিকার অর্থে জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসেনি, ক্ষমতা এসে কারচুপি করে ক্ষমতা এসেছে, যার ফলে তাদের এখন স্থানীয় সরকার নির্বাচনে যে তার আত্মবিশ্বাস নেই, নির্বাচন দিতে চাচ্ছে না। এই জন্য আবার সেই কারচুপি রাস্তা তৈরি করছে প্রশাসক নিয়োগ করে। আর জামাত মনে করে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছিল কিন্তু ক্ষমতা এসেছে বিএনপি, যার ফলে জামাতের এখন আত্মবিশ্বাস আছে যে যদি কারচুপি এবার না হয় স্থানীয় সরকার নির্বাচনে তারাই জিতবে। নইলে এগুলো নিয়ে এরকম জোর জবরদস্তি কিংবা সোচ্চার হওয়ার কথা না, এটা আত্মবিশ্বাসের ব্যাপার। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরে বক্তব্য বিবৃতি জাতীয় সংসদে দাবি জানিয়ে আসছে জামাত। মানুষ হিসাবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি। এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, আমরা সেদিন এক দফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি ইতিমধ্যে কালামে হাকিমের একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠজন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটা অভিব্যক্তি এই মহান সংসদে আপনি তুলে ধরেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ।
আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আমরা সেদিন এক দফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটাই কামনা করে যে এই সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এবং এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের একটি চেয়ার। এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন যে আপনি নিরপেক্ষভাবেই সব কিছুকে বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন। তো আমি আরেকবার অভিনন্দন জানাই আপনার এই মনোভাবের জন্য। আমরা আপনাকে আশ্বস্ত করছি আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সঙ্গত সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আবার আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসাবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি, এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করছি যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায় তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে। আমরা এই প্রত্যাশা নিয়ে আপনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে ঈদের আগে সংসদের প্রথম অধিবেশন মুলতবির পর আজ 3টার সময় আবারও শুরু হচ্ছে সংসদের অধিবেশন এবং সংসদের অধিবেশনের এর আগে রীতি অনুযায়ী সংসদীয় যে দলের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। সরকারি দলের সংসদীয় দলের যে বৈঠক গতকালকে অনুষ্ঠিত হয়েছে এবং আজ দ্বিতীয় দিনের মতো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সংসদীয় দলের বৈঠক চলছে এবং এর ঠিক আগে সকাল 11টার সময় বিরোধী দলের এমপিদের সংসদীয় দলের যে বৈঠক সেটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা যে সংসদীয় দলের যে বৈঠকগুলো রয়েছে বৈঠকের ক্ষেত্রে সরকারি দলের যে বৈঠক এই বিষয়ে আমরা জানতে পেরেছি যে গতকাল জ্বালানি তেল এবং যে সড়ক দুর্ঘটনার যে বিষয়টি এই বিষয়টি আলোচনা হয়েছে। জ্বালানি তেল যারা মজুত করবে, যারা সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং রাস্তায় যে সড়কের বিশৃঙ্খলা এই বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আজকে যে আলোচ্য বিষয়গুলো সেটি আমরা জানতে পারেছি। প্রথমত সংসদের যে উপনেতা কে হবেন এটি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সংসদের যে সংরক্ষিত আসনে কারা এমপি হবেন, সংরক্ষিত নারী এমপি, এই নারীদের এই বিষয়টি আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা হবে। প্রথমত অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় হলো অন্তর্বর্তী সরকারের যে 133টি অধ্যাদেশ রয়েছিল এই অধ্যাদেশগুলো আসলে কি হবে এই বিষয় নিয়ে সংসদীয় এই দলের বৈঠকে আলোচনা হবে এবং ঠিক পরবর্তীতে রাত 8টার সময় সংসদের যে বিশেষ কমিটি রয়েছে এই বিশেষ কমিটিতে 133টি অধ্যাদেশ যেগুলো রয়েছে এগুলো কোনগুলো আসলে সংশোধন করা হবে, কোনটি আইনে পরিণত করা হবে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটি বিষয় জানতে পেরেছি যে আমরা ইতিমধ্যে 133টির মধ্যে 109টি অধ্যাদেশের বিষয়ে সরকার একমত পোষণ করেছে এবং এই বিষয় নিয়ে কোনো আইন সংসদে পাশ করার মাধ্যমে আইনে পরিণত হবে এবং 24টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা চলছে যেগুলো বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো নিয়োগ সংক্রান্ত, পুলিশ, মানবাধিকার কমিশন, এই যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলো বিষয়ে আলোচনা হবে। একটি বিষয় জানিয়ে রাখছি, আজকে সংসদে যে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে মূলত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, মাননীয় স্পিকার এখানে দুটো ইউনিয়ন আছে, পাকশিমুল এবং ওরাইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যেই গ্রামগুলো সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে নৌকা করে যেতে হয় এবং তারপরে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নাই। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া 2-এর এই রাস্তা উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা কলিগ ছিলাম, এখনো আছি, আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে তিনি যদি এই বিষয়গুলোর সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান তাহলে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বর্তমানে যে একটা সংসদ অধিবেশন হয়েছে, সেই অধিবেশনের মধ্যে বিভিন্ন এমপিদের বক্তব্য দেখিয়েছি। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।